আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখন অভিজ্ঞতা 6 ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য এখান থেকে আলোচনা করব। এই অধ্যায়টি হচ্ছে 6, মানে শিখন অভিজ্ঞতা মানে কিন্তু অধ্যায়, ঠিক আছে? এটা অনেকে তোমরা বোঝো না, তাই বলে দিলাম। আর তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, জলদি সাবস্ক্রাইব করে ফেলো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা অবশ্যই তোমাদের বিদ্যালয় বা তোমাদের জেলার নামটি আমার কমেন্ট বক্সে লিখে দিবে, এতে করে আমরা সবাই জানতে পারবো তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমাদের ভিডিও ক্লাসগুলো করছো, ঠিক আছে? এখানে ছোট্ট করে আমাদের মধ্যে আমাদেরই পরিচয় হয়ে যাবে। তো দেখো, আমরা ক্লাসটি বর্তমান যুগে ডিজিটাল প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত। নানা কাজে প্রতিনিয়তই আমরা নানা ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আসছি। এই অভিজ্ঞতা থেকে আমরা জানব ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কাজ করার ক্ষেত্রে আমাদের কী ধরনের মূল্যবোধ বজায় রাখতে হবে এবং কী কী নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। সেই সাথে আমরা বিভিন্ন দেশের প্রেক্ষাপটে ডিজিটাল প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক কাঠামোর ওপর কীভাবে প্রভাব পড়ছে তাও আলোচনা করব আজ। সবশেষে আমরা বিভিন্ন দেশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে পরিবর্তনের ধারা তুলে ধরার জন্য একটি সেমিনারের আয়োজন করব এবং সেখানে নিজেদের কাজ মাল্টিমিডিয়া উপস্থাপন করব। তো দেখো, এখন সেশন 1-এ আমরা চলে এসেছি, আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার। তো এখান থেকে আমরা আলোচনাটি করব। আমরা সবাই কম বেশি ডিজিটাল প্রযুক্তি সম্পর্কে জানি। অনেকেই হয়তো দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে জেনে বা না জেনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারও করেছি। এই সেশনের শুরুতেই আমরা আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। এরপর ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনে কী ধরনের প্রভাব ফেলছে কয়েকটি গল্প পড়ে সেটি নির্ণয় করব। এই অভিজ্ঞতার শেষ সেশনে আমরা একটি সেমিনারের আয়োজন করব, যেখানে আমরা দলগতভাবে কয়েকটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করব প্রথম সেশন থেকেই, তাই আমরা সেই সেশনের জন্য নিজেদেরকে প্রস্তুত শুরু করব। প্রথমে এইসব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের যে ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানি সেগুলো নিয়ে জোড়ায় আলোচনা করে নিজের ছকটি, মানে যে নিচের ছকটি আছে সেটা আমরা পূরণ করব। দেখো, এখানে একটি ছক আমরা পাচ্ছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এবং যেভাবে আমরা ব্যবহার করছি। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো, আমরা উত্তরপত্রে চলে এসেছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রগুলো এখানে আর যেভাবে ব্যবহার করছি। 1, যোগাযোগের ক্ষেত্রে দেখো, বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটে অনলাইন কোর্স ও ই-লার্নিং পদ্ধতি ব্যবহার করে। 3, কৃষিক্ষেত্রে কৃষি কল সেন্টার, কৃষি বাতায়ন ও বিভিন্ন অ্যাপস ব্যবহার, যেমন কৃষকের জানালা, হাতের মুঠোয় কৃষ্টি ইত্যাদি ব্যবহার করে। তারপর দেখো 4, বিনোদনের ক্ষেত্রে ইউটিউব, কম্পিউটার গেমস ব্যবহার করে। 5, গবেষণার ক্ষেত্রে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে। 6, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে টেলিমেডিসিন ও ডিজিটাল রেডিওগ্রাফি ব্যবহার করে। দেন দেখো 7, প্রতিরক্ষার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কল্যাণে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয়েছে। বিশেষ করে আকাশের প্রতিরক্ষা ব্যবস্থায় আয়রন ডোমের ব্যবহার করা হচ্ছে। 8, খেলাধুলার ক্ষেত্রে বর্তমানে খেলাধুলার ক্ষেত্রে আম্পায়ার বা রেফারিরা অতি সূক্ষ্ম ডিসিশনের জন্য ডিআরএস, ঠিক আছে, ডিসিশন রিভিউ সিস্টেম ব্যবহার করে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। তো এই ছিল আমাদের উত্তরপত্রটি। আমরা আমাদের সেই কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। এ পর্যন্ত ছিল আমাদের ছকটি। তো দেখো, আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি। যেভাবে ব্যবহার করছি সেই উত্তরটা আমরা লিখে ফেলেছি এখানে। তো এখন আমরা দেখবো এখানে আছে কি। দেখো, এখানে কি আছে আমরা পড়ে নিই আগে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এবং আমাদের আশেপাশের মানুষের দৈনন্দিন জীবনের নানা কাজে প্রতিনিয়তই কোনো না কোনো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিন্তু আর দৈনন্দিন জীবনের অল্প কিছু কাজের মাঝেই সীমাবদ্ধ নেই। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির প্রভাব লক্ষণীয়। এখন আমরা নিচের গল্পগুলো পড়ে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ক্ষেত্রগুলোতে কিভাবে পরিবর্তন আসছে তা বোঝার চেষ্টা করব। দেখো, এখন আছে এখানে গল্প 1। তোমরা গল্প 1টা পড়ে নেই। গতকাল আখির মা একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। এরপর থেকে তার সকল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তিনি যেই ওয়েবসাইটে ভিজিট করছেন সেগুলোর সবখানেই তাকে শুধু বিভিন্ন হাসপাতাল আর ডাক্তারের বিজ্ঞাপন দেখাচ্ছে। তো চলো আমরা এর অ্যান্সারটা জেনে নিই, কারণ আমাদের এই গল্প আকারে 1, 2, 3, 4, 5, 6 এই সবগুলো গল্প নিয়ে এই দেখো এখানে আমাদের
ওই যে দেখো কী বলা হয়েছে, এই যে দেখো ওপরের গল্পগুলো থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় কী ধরনের পরিবর্তন এসেছে তা আমরা কি বুঝতে পারছি, এসব জোড়ায় আলোচনা করে নিচের ছক পূরণ করি এগুলো পরিবর্তনগুলো লিখে। তো দেখো এখানে গল্প 1, গল্প 2, দেন আছে গল্প 3, এগুলো উত্তর করে লিখতে হবে। তো আমরা প্রথমেই সেখান থেকে গল্প ওয়াইজ পড়বো আর তোমরা এখান থেকে একটা একটা করে পূরণ করবে, ঠিক আছে? তো আমি আগে বুঝিয়ে নিলাম যেন তোমাদের সমস্যা না হয়, ঠিক আছে? এই দেখো এখান থেকে এখন আমরা প্রথম গল্পটা পড়বো আর দেন তোমরা সেখানে এটার উত্তর প্রথম গল্পটা পড়ার সাথে সাথে সেখানে লিখে ফেললে সাথে সাথে তোমাদের কষ্টটা কম হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর নয়তো তোমরা গোলায় ফেলবে, এই গল্প 1-এরটা 2-এরটা 3 এরকম হয়ে যাবে। তাই আমি গল্প 1 পড়ে দিচ্ছি, তোমরা সাথে সাথে 1-এরটা এই নিচের ছকে 1 নং গল্পে লিখে ফেলবে, যে 1 নম্বর গল্পে। দেন যখন 2 নম্বর গল্প পড়বো তখন তোমরা এই 2 নম্বর গল্প, এই যে 2 নম্বর গল্পের খালি বক্সটা আছে এখানে লিখে ফেলবে। দেন পর্যায়ক্রমে 3, 4 আমি পড়বো, উত্তরপত্র দেখিয়ে দেবো, তোমার সাথে সাথে সেখানে গিয়ে লিখে ফেলবে। বুঝে বুঝে লিখলে তোমাদেরই সমস্যা কম হবে, কারণ যেহেতু তোমাদের পরীক্ষার মধ্যে এগুলো আসবে, ঠিক না? শুধু ছক পূরণ করে রাখলেই তো আর হবে না, একটু বুঝে রাখতে হবে। তো যখন পড়বা তখনই বুঝে নেবে, এতে তোমাদের প্রবলেমটা কম হবে। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। পরিবর্তনের ধরন, আর এটা হচ্ছে গল্প 1, ঠিক আছে? দেখো আখির একটি হাসপাতালের ওয়েবসাইটে ঢুকে একজন চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য প্রথমে তাকে উক্ত হাসপাতালের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয়েছিল। রেজিস্ট্রেশন করার সময় তাকে হাসপাতালের প্রয়োজনীয়তা অনুসারে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি দিতে হয়েছিল। হাসপাতালের ওয়েবসাইট সকল তথ্য সংরক্ষণ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ব্যবস্থা থাকার কারণে কোনো ব্যক্তির যে তথ্য খুঁজেছেন সেই একই ধরনের তথ্যকে বারবার প্রদর্শন করে থাকে। অর্থাৎ পূর্বে সরাসরি হাসপাতালে উপস্থিত থেকে ডাক্তারের তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো, কিন্তু বর্তমানে প্রযুক্তির পরিবর্তনের ঘরে বসেই সকল তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছি। তো দেখো আমরা আমাদের গল্প 1টা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে? আমরা আমাদের কিন্তু গল্প 1 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা দেখব গল্প 2। তো চলো আমরা গল্প 2টা এখন পড়ে নিই আগে। গল্প 2টা এখন পড়ব। শাওন সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী, ঠিক আছে? বিভিন্ন বিদেশি ভাষা, যোগাযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং ইত্যাদি শেখার জন্য সে বিভিন্ন বই কিনে সেগুলো পড়ে এবং পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স করে। তবে আজকাল আর বই না কিনে বা সরাসরি কোর্সে ভর্তি নয়, সে অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে তার অনলাইন কোর্স করে নতুন নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলছে। তো চলো আমরা এর উত্তরপত্রটা দেখে নিই। এখন আমরা গল্প 2-এ চলে আসলাম। এখন আমরা গল্প 2 দেখো গল্প 2-এর এটা পড়বো। শাওন পূর্বে অর্থ ও সময় ব্যয় করে বিদেশি ভাষা, যোগাযোগের দক্ষতা বৃদ্ধির কৌশল, প্রোগ্রামিং সহ ইত্যাদি বই কিনে বা শর্ট কোর্স করে শিখতেন, কিন্তু বর্তমানে তিনি কোর্সে ভর্তি না হয়ে অনলাইনের বিভিন্ন ভিডিও দেখে বা অনলাইন কোর্স করে নতুন প্রোগ্রামিং ভাষা শিখে ফেলেছেন। এখানে শাওনের শেখার পরিবর্তনের ধরন হলো অনলাইন ভিডিও টিউটোরিয়াল ও অনলাইন কোর্স, যা ই-লার্নিং পদ্ধতির অন্তর্গত। বর্তমানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনযাত্রায় ই-লার্নিং পদ্ধতির পরিধি বেড়েছে, ফলে শাওন ঘরে বসে নতুন নতুন বিষয় শিখতে পারছে, যেমনটা কি আমরাও করছি, ঠিক না? দেখো আমরা আমাদের 2 নম্বর গল্পটিও কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যাব গল্প 3-এ এবং পর্যায়ক্রমে তোমরা কিন্তু এই ছকগুলো পূরণ করবে। আমরা 1 আর 2 কমপ্লিট করেছি, এখানে উত্তরগুলো লিখে এখন 3-এর পালা, 3-এর ঘরে তোমরা লিখে ফেলবে, ঠিক আছে? তো দেখো আমি গল্পটা পড়ে নিচ্ছি। গল্প 3। নিশাতের বাবা ঢাকা থেকে চট্টগ্রামে তার বন্ধুর কাছে কিছু টাকা পাঠাবেন। তিনি তাই নিশাতকে বললেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে এনে বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা করে দিতে। কিন্তু নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসেই তার বাবার মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করে কয়েকটা ক্লিকেই টাকাটা পাঠিয়ে দিল। তো চলো আমরা এর উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। গল্প 3। নিশাত ব্যাংকে না গিয়ে ঘরে বসে তার বাবা মোবাইলে একটি মোবাইল ব্যাংকিং, মানে তার বাবার যে মোবাইল আছে সে মোবাইলে একটি মোবাইল ব্যাংকিং অ্যাপ ডাউনলোড করে নিলেন। এরপরে অ্যাপসের রেজিস্ট্রেশন করে তার বাবার ব্যাংক হিসাবের সকল তথ্য দিয়ে লগ ইন করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠালেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে ব্যাংকে গিয়ে লাইন ধরে লেনদেন করার ঝামেলা দূর হয়েছে। দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম। এটা কিন্তু তোমরা 3 নম্বর গল্পে ছকে লিখে ফেলবে উত্তরটা সাথে সাথেই। এখন আমরা দেখব 4 নম্বরটা, ঠিক আছে? দেখো রিফাত গত মাসে একটি নতুন স্মার্ট ফ্রিজ
কিনেছে। আজ সে বাজার করতে গিয়ে যখন মনে করতে পারছিল না যে বাসায় ফ্রিজে কী কী সবজি আছে, তখন সে তার স্মার্টফোন ব্যবহার করে দেখে নিল ফ্রিজে কী কী আছে। সে দেখলো যে ফ্রিজে মাত্র একটি ডিম রয়েছে। তখন সে বাজার থেকে ডিম সহ তার ফ্রিজে আর যা যা নেই সেগুলো কিনে আনলো। তো চলো আমরা এটার উত্তরপত্রে চলে যাই। তো দেখো আমরা 4 নম্বর গল্পে চলে এসেছি। আমরা এখন 4 নম্বর গল্পটি দেখে নিব। উত্তরটি, রিফাত একটি নতুন স্মার্ট ফ্রিজ কিনেছেন। সে বাজারে গিয়ে বাসার জন্য কি কি প্রয়োজন তা ভুলে যাওয়ার কারণে একটি স্মার্টফোনের মাধ্যমে তার ফ্রিজে কি কি রয়েছে আর কি কি প্রয়োজন তা চেক করে দেখলেন। অর্থাৎ রিফাতের পরিবর্তনের ধরন হচ্ছে স্মার্ট ফ্রিজ। স্মার্ট ফ্রিজের সাথে তার মোবাইলের সাথে সংযোগ স্থাপন পদ্ধতি আছে, যার কারণে বাসায় না থাকলেও দূর থেকে স্মার্ট ফ্রিজ নিয়ন্ত্রণ করা যায়। স্মার্ট ফ্রিজের ভিতরের ক্যামেরা সেটিং আছে, তাই ফ্রিজের জিনিসপত্র কিভাবে আছে সেটিও দেখা যায়। তাই রিফাত একটি অ্যাপসের মাধ্যমে ঘরের বাইরে থেকেও তার ফ্রিজকে অপারেট করতে পারে, ফলে ফ্রিজ অফ অন সহ ফ্রিজে থাকা সকল কিছু দেখতে পায়। চলো আমাদের ডিজিটাল প্রযুক্তির কারণে দেখো আজকাল আমরা ফ্রিজে না খুলে ফ্রিজে কী আছে সেটাও দেখতে পারবো। আমরা যদি কেউ সবচেয়ে অলস থাকি তার জন্য আসলে এই স্মার্ট ফ্রিজটা খুবই দরকার, যে ঘরে বসে কিছু খেতে মন চাচ্ছে, ফ্রিজে কি আইসক্রিমটা আছে বা কি আছে সেটা দেখার জন্য আর কষ্ট করে ফ্রিজে খুলতে হবে না, ঠিক আছে, তুমি ঘরে থেকে সেটা দেখতে পারবা। তো আসলে আমাদের লাইফটা কিন্তু অনেকটাই ইজি হচ্ছে, এত পরিমাণ ইজি হচ্ছে যে বলার বাহিরে ডিজিটাল প্রযুক্তির কারণে। আসলে কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার, ঠিক না? আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে এই ডিজিটাল প্রযুক্তির মধ্যে যত পড়া ছিল তার মধ্যে এই পড়াটা। তো আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে। তো দেখো আমরা আমাদের যে গল্প এই গল্পটি আমরা কষ্ট করে কমপ্লিট করে ফেললাম, উত্তরটি লিখে ফেললাম। তোমরা আশা করি ছকে লিখে ফেলেছো। এখন দেখো গল্প 5। এই গল্প 5টা এখন আমরা পড়ব। গল্প 5-এ দেখো কি আছে। বকুল একজন কৃষক। এবছর তার ক্ষেতে ফলন অনেক কম হয়েছে। তিনি বুঝতে পারছেন তিনি ক্ষেতে যে সার এবং কীটনাশক ব্যবহার করেছেন সেগুলোর কোনো সমস্যার কারণেই এমন হয়েছে, কিন্তু সমস্যাটা ঠিক কোথায় তা তিনি বুঝতে পারছেন না। তাই তিনি তার ক্ষেতের কয়েকটি ছবি তুলে অনলাইনে পাঠিয়ে কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিলেন। তো চলো আমরা এর আনসার স্ক্রিপ্টে চলে যাই। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। বকুল মনে করছেন যে তিনি তার ক্ষেতে যে সার বা কীটনাশক ব্যবহার করেছেন তার কারণে ফলন অনেক কম হয়েছে, কিন্তু কী সমস্যার কারণে এমন হয়েছে তা তিনি বুঝতে পারছেন না। পূর্বে একজন কৃষক কৃষি বিশেষজ্ঞদের কাছে গিয়ে সশরীরে পরামর্শ নিতে হতো। বর্তমানে বকুল কৃষি অফিসে না গিয়ে তিনি তার যে ফসলের কয়েকটি ছবি তুলে বিশেষজ্ঞর পরামর্শর জন্য কৃষি বিষয়ক কল সেন্টারে পাঠান। তো দেখো সেন্টারে পাঠালেন, ফলে একজন বিশেষজ্ঞ তার সমস্যার সমাধান দিলেন। আর এই সমস্ত কার্যক্রম সম্পাদিত হয়েছে ডিজিটাল প্রযুক্তির সাহায্য নিয়ে। অর্থাৎ বর্তমান তার পরিবর্তনের ধরন হচ্ছে কৃষি বিষয়ক কল সেন্টার ও ডিজিটাল প্রযুক্তি। তো দেখো আমরা আমাদের গল্প 5 সেটাও কমপ্লিট করে ফেলেছি। এখন তোমরা কষ্ট করে এই যে ছকটি দেখতে পাচ্ছ, এই ছকটি কিন্তু পূরণ করে ফেলবে। আমি কিন্তু খণ্ড খণ্ড করে ভিডিওগুলো তৈরি করতে পারতাম, তৈরি করে নিই তোমাদের সুবিধার জন্য। যদি আমি খণ্ড খণ্ড করে ভিডিওগুলো তৈরি করতাম আমাদের সুবিধা হতো, আমার জন্য সুবিধা হতো, কিন্তু আমি তোমাদের সুবিধার কথা চিন্তা করে ভিডিওটি একদম পুরোটা কমপ্লিট করে দিলাম। তো তোমরা কী করছো, অনেকেই শুধু দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমার কাছে খুবই কষ্ট লাগে যে তোমাদের জন্য ভিডিও তৈরি করি কিন্তু তোমরা আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, এতে আমরা অনেকটাই কষ্ট পাই। যদি তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও তোমাদের কিন্তু এতে ক্ষতি নেই, লাভ হবে। কিন্তু আমি যখন ভিডিও আপলোড দেবো তোমরা তার সাথে সাথে পেয়ে যাবে, এবং যত পরীক্ষার বিষয়ভিত্তিক যত তথ্য আছে সব আমি এখানে দেবো, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না, এতে আমি সত্যি অনেক কষ্ট পাই। আর যদি তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, এতে আমরা কিন্তু অনেকটাই উৎসাহিত হই। তো তোমাদের এই কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যে গল্পগুলো পড়ে আমি উত্তর দেখিয়েছি প্রত্যেকটা উত্তর তোমরা এখানে লিখে দিবে, ঠিক আছে? দেন আমি এই যে এখানে আগামী সেশনের প্রস্তুতি, এখানে দেখো কি বলা আছে। আমাদের জীবনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের প্রভাব কী তা চিন্তা করব এবং সম্ভব হলে বাড়ির কোনো সদস্যদের সাথে বা বন্ধুদের কারোর সাথে এই বিষয়ে আলোচনা করব। এ পর্যন্ত কিন্তু আমাদের ক্লাসটি আজ শেষ। আমরা নেক্সট ক্লাসটি করব সেশন 2 ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব এখান থেকে। তো আশা করি ভিডিওটি যদি তোমাদের উপকার আসে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট করতে ভুলবে না। তোমরা অনেকে লাইক কমেন্ট করো, আবার অনেকে সাবস্ক্রাইব করো না, তো এটা আসলে অন্যরকম লাগে। তোমাদের উপকার হবে আর আমার উপকার হবে। তো আমরা আশা করি সবাইকে হেল্প করব, সাহায্য করব, একজনকে কি উৎসাহিত করব। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।